চল স্টার্ট করি। দেখ একটা টেস্ট পেপার পাঠানো ছিল অনেকদিন আগে, পেপারটা ডাউনলোড করা আছে বহুত এর আগে। আমি তুই ডিফারেন্ট চ্যাপ্টার অলরেডি ওখান থেকে সলভ করেছি কিছু কিছু জিনিস বার করেছিস। পিডিএফটা WBTA বলে আছে, ঠিক আছে, WBTA। আচ্ছা 2019-এর কোশ্চেন আমি আপাতত আসছি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পরে হবে। পিডিএফের মধ্যে পেজ নাম্বার 2 দেখ, SC113 ইস্ট মেদিনীপুর যেখানে স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছিস। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা WBTA ইস্ট মেদিনীপুর। সেকেন্ড কোশ্চেন কোষ ধ্রুবকের CGS একক লেখো, দেখতে পেয়েছিস তো কোষ ধ্রুবকের CGS একক লেখো। CGS একক কী হবে? সেন্টিমিটার ইনভার্স, এক্স্যাক্টলি। CGS হবে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, আর SI বললে কী হতো? মিটার ইনভার্স। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 2-1 SC114 তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কী, ঠিক আছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কী বইয়ের মধ্যে মার্ক করা আছে না? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কী? Z দেখ বইয়ের মধ্যে মার্ক করা আছে, মার্ক করা ফ্যারাডের সূত্র পেয়ে যাবি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মার্ক করে রেখেছিলাম বইয়ের মধ্যে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কী বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছি, মার্ক করা আছে, বই খুলে রাখ সামনে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ফ্যারাডের সূত্রের মধ্যে চলে যায়, দেখ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বার কর। ফ্যারাডের সূত্রে চলে যায়, ফ্যারাডের সূত্রে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া গেছে? Z, হ্যাঁ চল পাওয়া গেছে, আমি মার্ক করে রেখেছিলাম, মনে আছে আমার। সেকেন্ড হচ্ছে লবণ সেতু কী। লবণ সেতু কি আগে আছে চ্যাপ্টারের শুরু থেকে। লবণ সেতু কি বার কর, চ্যাপ্টারের শুরু থেকে লবণ সেতু কি চলে যা। লবণ সেতুর কাজ যেখানে আছে, বার কর। লবণ সেতু কি, ঠিক আছে, মার্ক করে রাখবি। লবণ সেতু কি ওখানে মার্ক কর। দেখ লবণ সেতু কি ওর মধ্যে লেখা থাকবে, লবণ সেতু কি আছে লেখা। লবণ সেতুর কাজ আমি মার্ক করেছিলাম, লবণ সেতু কি ওখানেই পাবি লবণ সেতু কি। তাহলে পেয়ে গেছি ভাই, ওটা নিয়ে আর বেশি করছি না। তারপর চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার, পিডিএফের মধ্যে কোশ্চেন নাম্বার ওই সেম পেজেই 4C একদম নিচের দিকে 4C প্রস্তুত গ্যালভানীয় কোষ্ঠী থেকে প্রাপ্ত বৈদ্যুতিক কার্য গণনা করো। পেয়ে গেছিস খুঁজে কোশ্চেন। বৈদ্যুতিক কার্য গণনা করো। বৈদ্যুতিক কার্য মানে কি? বৈদ্যুতিক কার্য মানে আমার কি ছিল ফর্মুলা? NF × E0 সেল, নট -NF × E0 সেল। তো আমি এখান থেকে N এর ভ্যালু পেয়ে যাবো ইকুয়েশন থেকে। বলতে N এর ভ্যালু কত হবে দেখে বোঝা যাচ্ছে। N এর ভ্যালু কত হবে বলতো? N এর ভ্যালু 2, এক্স্যাক্টলি N এর ভ্যালু 2। F এর ভ্যালু বসাবো, আর E0 সেল তো বার করতে পারবো ভাই, E0 RHS - E0 LHS করে, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে W এর ভ্যালু। W ইউনিট কী হবে? জুলে হবে, জুলে হবে হচ্ছে আমার ইউনিট। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার তার ঠিক পরেটা, অথবার কোশ্চেনটা। অথবা কপার সালফেটের দ্রবণকে প্রদত্ত পাত্রগুলির কোনটিতে রাখা যাবে ব্যাখ্যা করো। কপার সালফেটের দ্রবণকে প্রদত্ত পাত্রগুলির কোনটিতে রাখা যাবে ব্যাখ্যা করো। ঠিক আছে, চল দেখি কপার সালফেটের দ্রবণকে কোথায় রাখা যাবে ব্যাখ্যা করো। ভালো করে দেখ কপার সালফেটের দ্রবণকে কোথায় রাখা যাবে। সাপোজ আমাকে কী বলেছে, দুখানা পাত্র দেওয়া আছে। একটা পাত্র কি, আচ্ছা কপার সালফেটকে আমি রাখতে পারবো কোন পাত্রের মধ্যে রাখতে পারবো? যেখানে আমার কপার সালফেট মানে কি বলতো, কপার +2 সোজা কথা। কপার সালফেট মানে কপার +2 আর SO4 - 2। এখন কোন কন্টেনারে রাখা যাবে? যে কন্টেনারে আমার কপার +2 সাথে কন্টেনারের ম্যাটেরিয়ালটার কোনো রিয়াকশন হবে না, সেই পাত্রেই রাখতে পারবো, সিম্পল। আর যদি আমার রিয়াকশন করে ফেলে তাহলে তো আমি এই পাত্রে রাখতে পারবো না, এটা আমার কমন সেন্স তাই বলে। ঠিক আছে, তাহলে আমি এখন দেখবো কী কী পাত্র দিয়েছে। আচ্ছা তার মানে ভালো করে তাকা, যদি আমার কপার +2 কিছুতে কনভার্ট হয়ে যায়, কপার +2 কিসে কনভার্ট হতে পারে? কপারে কনভার্ট হতে পারে, তাই তো? যদি আমার কপার +2 কিছুতে কনভার্ট হয়ে যায় তাহলে আমি সেই পাত্রে রাখতে পারবো না, অবশ্যই পারবো না। বুঝতে পারছিস কেন পারবো না? কপার +2 যদি কিছুতে কনভার্ট হয়ে যায় তাহলে আমি সেই পাত্রে রাখতে পারবো না। তাহলে আমি এখন দেখবো যে যে কন্টেনারগুলো দিয়েছে ওই কন্টেনারের মধ্যে কপার +2 কি কপারে কনভার্ট হয়, এটা আমি খুঁজে বার করবো। মানে সোজা কথা, কপার +2 কি বিজারণ হয়, কপার +2 বিজারণ কি হয়, এটা আমি বার করছি খুঁজে। এটা কি বিজারণ কি পসিবল? তাহলে আমি দেখছি আর খাতার মধ্যে একসাথেই লিখতে লিখতে তুই যাচ্ছিস, তোর খাতা তুই তোর মতন লিখবি। ঠিক আছে, তার মানে আমার যদি এরকম দেখি যে কপার +2 বিজারিত হয়ে যায় তাহলে আমি সেই কন্টেনারে রাখতে পারবো না। কী কী দেওয়া আছে? ফার্স্টে দেওয়া আছে জিঙ্ক নির্মিত পাত্র। সেকেন্ড এটা দেওয়া আছে হচ্ছে আমার কি, হ্যাঁ ফ্যান খুলে পড়ে গেছে, মাথার উপর পড়লো। হাতে লেগেছে? ঢিলা খুলে পড়ে গেল। ওটা কি চালাবো? ওটা চালালে কোনো অসুবিধা হবে না, ওটা বেরোবে না, ওটা বেরোবে না,
ওটা তো স্ক্রু দিয়ে টাইট করা আছে, ওটা ওটা বেরোবে না। আরে এটা তাহলে কদিন আগে পরিষ্কার করতে এসেছিলো একদম, তখন তাহলে ঠিক করে টাইট দিই, ওটা খোলেনি। ওটা তো ভাই যেরকম আছে ওটাও বেরোনোর কোনো চান্স নেই। আচ্ছা দেখ কি কি দিয়েছে। ফার্স্ট যেটা দিয়েছে হচ্ছে জিঙ্ক নির্মিত পাত্র, তার মানে এই কন্টেনারটা হতে পারে জিঙ্কের, অথবা দিয়েছে হচ্ছে আমার কোন পাত্র, এজি নির্মিত পাত্র। ভালো করে বোঝ ব্যাপারটা, মুখস্থ করার কিছু জায়গা নেই কিন্তু, এরকম তোকে র্যান্ডম এরকম দিতেই পারে। আচ্ছা দেখ Zn+2/Zn এটার বিজারণ বিভবের মান কত দেওয়া আছে, -0.76 ভোল্ট। কপার+2 কপারের মান দেওয়া আছে কত, 10.34। 10.34 এটা বই বার করতো, ভুলভাল ভ্যালু থাকলে কিন্তু হবে না। বই একটু বার কর, বইয়ের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ চলে যা, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে গিয়ে কপার+2 কপার বার কর, ওটা মনে হয় +0.34 হবে মোস্ট প্রবাবলি। কপার+2 কপার দেখ হাইড্রোজেনের নিচে আছে, +0. কপার+2 কপার, তাই তো। আর Zn+2 Zn কত আছে বইতে, হাইড্রোজেনের উপরে পাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ কপার+2 কপার দিয়েছে হচ্ছে আমার, আমি এই ভ্যালুটা নিচ্ছি না, 10.2 ভুলভাল ভ্যালু দেওয়া, কত বললি, +0.15 তাই তো। আচ্ছা আর তারপরে কি দেওয়া আছে, Ag+Ag, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত, দেওয়া আছে হচ্ছে +0.80 ভোল্ট। ভালো করে দেখ, এবার তোকে বলতে হবে এই তিনটে কাজে লাগিয়ে আমি কোনটায় রাখতে পারবো না। ভালো করে দেখবি, যেখানে আমার কপার+2 বিজারণ হয়ে যাবে সেখানে আমি রাখতে পারবো না। কপার+2 বিজারণ হলে অন্য পার্টটা কী হবে, মেটালটা সে হবে জারিত। কপার+2 যদি বিজারিত হয় তাহলে মেটালটা হবে হচ্ছে আমার জারণ, মেটালটা হবে হচ্ছে আমার জারণ। এখন কপার+2 বিজারণ যদি হয়ে যায়, মেটালটা যদি জারণ হয়ে যায়, আমি সেই কন্টেনারে রাখতে পারবো না। তোকে দেখ এই ভ্যালুগুলো এইভাবে দেওয়া আছে, তাই না। আমি যেদিন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছিলাম দেখবি বলেছিলাম নেগেটিভ, 0, পজিটিভ, যত আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তত আমার কি হয়, নিজের বিজারণ হয় হচ্ছে আমার তত স্বতঃস্ফূর্ত, তাই না। নিজের বিজারণ হয় হচ্ছে আমার তত স্বতঃস্ফূর্ত, পড়েছিলাম এটা। যত আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তত আমার কি হয়, নিজের বিজারণ স্বতঃস্ফূর্ত। খুব ভালো কথা। তার মানে দেখ আমি যদি Ag+Ag আর কপার+2 কপার কাপেলটা নিই, তখন বিজারণ কার হবে বলতো, Ag+এর নাকি কপার+2। যদি আমি কন্টেনারটা নিয়ে হচ্ছে এটা দিই Ag+Ag দিয়ে বানানো, আর ধর আমি মাঝখানে রেখেছি কপার+2, তখন বিজারণটা কার হবে। তাহলে আমি এদের দুজনকে নিয়েছি, বিজারণ কার হবে এর মধ্যে স্বতঃস্ফূর্ত, Ag+Ag হবে না কপার+2 কপার হবে, Ag+এর হবে। তার কারণ কি, কীভাবে বুঝলি, ওই যে ভাই লেখা আছে নেগেটিভ থেকে পজিটিভ দিকে গেলে বিজারণ হচ্ছে স্বতঃস্ফূর্ত হয়। তার মানে আমি যদি এই কাপেলটা নিই তাহলে আমার কি হবে, Ag+ আমার বিজারিত হয়ে যাবে, কপার+2 কি বিজারিত হতে পারবে, কপার+2 বিজারিত হতে পারবে না। আমার দেখ টার্গেট তো ভাই এটাই, আমার টার্গেটটা কি, কপার+2 যেন বিজারিত না হয়, কারণ কপার+2 বিজারিত হলে তো অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে, কপারে কনভার্ট হবে, তখন তো আমি রাখতে পারবো না কন্টেনারের মধ্যে। খুব ভালো কথা, এত অবধি বুঝতে পারলাম, বোঝা গেছে। এইবারে তুই দেখ আমি যদি নিতাম হচ্ছে এই কাপেলটা Zn+2 দিয়ে যদি আমার কন্টেনার বানানো থাকতো, তাহলে আমার কি হতো, তাহলে আমার বিজারণ কার হবে, যদি আমি Zn+2 Zn আর কপার+2 কপার নিই তখন বিজারণটা কার হবে, কপার+2। তার কারণ কি, এর ভ্যালুটা হচ্ছে দেখ আমার ওইটা ফলো করছে, মাইনাস থেকে পজিটিভের দিকে যাচ্ছে, এ মাইনাসে হচ্ছে পজিটিভের দিকে গেল, তাহলে তখন হয়ে যাবে এর বিজারণ। তাহলে এর বিজারণ হলে তো আমি সেই পাত্রে রাখতে পারবো না। তার মানে আমার কাকে নিতে হবে, আমি বুঝতে পারলাম কি, আমি নেব হচ্ছে এই কাপেলটা, বুঝতে পারলি। তাহলে আমার কার কন্টেনার হবে, সিলভারের কন্টেনার আমাকে রাখতে হবে। রিজন বোঝা গেল, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে আমি বলতে পারলাম আমার যদি এই রিয়াকশনটা হয়ে যায়, কপার সালফেট মানে কপার+2, কপার+2 যদি অন্য কিছুতে কনভার্ট হয়ে যায় তাহলে আমি সেটা করতে পারবো না স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কপার+2 যদি বিজারিত হয় তাহলে মেটালটা হয়ে যাবে জারিত স্বাভাবিকভাবেই। যদি আমার একটা জিঙ্ক মেটাল দিয়ে বানানো থাকে তাহলে জিঙ্ক আমার অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে, তাহলে আমি কন্টেনারের মধ্যে রাখতে পারবো না কপার সালফেটের সলিউশন, বোঝা গেল। তার মানে আমি সিরিজ দিয়ে বুঝতে পারছি ভাই কাকে কোথায় রাখতে পারবো, ব্যাপারটা বুঝতে পেরেছিস, ব্যাপারটা বোঝা গেছে। বইয়ের পিছনে যে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে ওর মধ্যে এই ধরনের কোশ্চেন পেয়ে যাবি, কাকে কোন পাত্রে রাখা যায়, বইয়ের মধ্যে বইয়ের পিছনে যে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে চ্যাপ্টারের পিছনে, তার মধ্যে এই কোশ্চেনটা পেয়ে যাবি, কাকে কোন পাত্রে রাখা যায়। নেক্সট কোশ্চেন, রিজন বোঝা গেছে। রিজন বোঝাটা আমার মেন দরকার ছিল, মুখস্থ করা নয়। একটা ক্লাস নার্সারির বাচ্চাকে এটা মুখস্থ করালেও মুখস্থ করে ফেলবে, কিন্তু রিজন বুঝতে পারবে না, ঠিক আছে। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার, আচ্ছা আর কিছু নেই এখানে, নেক্সট চলে যাই জলপাইগুড়ি। জলপাইগুড়ির ফার্স্ট পেজেই 1-এর 2 নম্বর কোশ্চেন,
নিম্নলিখিত বিক্রিয়া ঘটানোর জন্য কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? MnO4 মাইনাস থেকে Mn+2। আচ্ছা, MnO4 মাইনাস থেকে Mn+2 বলতো MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? অলরেডি ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসে পড়ে এসেছিলি জারণ সংখ্যা নির্ণয়। MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? কীভাবে বার করে জারণ সংখ্যা? জারণ সংখ্যা কীভাবে বার করে? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমি জানি না, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা দিলাম সাপোজ এক্স। বাকিটা কর এবার। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত বার কর? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কীভাবে বার করবো? ম্যাঙ্গানিজের আমি জানি না, তার জন্য কী ধরলাম? এক্স। ম্যাঙ্গানিজের জানি না, ওই জন্য ধরলাম এক্স। বুঝতে পেরেছিস? এক্স ধরলাম। ক্লাস 11 রেডক্স চ্যাপ্টার। ম্যাঙ্গানিজের ধরলাম এক্স। অক্সিজেনের কত করে হয়? -2। অক্সিজেন কটা আছে? তার মানে এক্স প্লাস -2 ইন্টু কত হবে? -2 ইন্টু 4 ইকুয়ালস টু ওভারঅল চার্জটা কত হবে? ওভারঅল চার্জ কত দেওয়া আছে মাথায়? -1। তাহলে এক্স প্লাস -2 ইন্টু 4 ইকুয়ালস টু -1। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্স প্লাস -2 ইন্টু 4 ইকুয়ালস টু -1। তাহলে এক্সের ভ্যালু কত? +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল +7, কনভার্ট হলো কিসে? ম্যাঙ্গানিজ +2-তে। তাহলে ম্যাঙ্গানিজ ছিল +7, কনভার্ট হলো +2-তে। তাহলে কটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে? 5টা ইলেকট্রন, মানে 5 মোল ইলেকট্রন। তাহলে 5 মোল ইলেকট্রনের জন্য কত ফ্যারাডে কারেন্ট লাগবে? 5 ফ্যারাডে। তার মানে অপশানে হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 2-1। গ্যালভানীয় কোষে E0 সেলের মান ঋণাত্মক হলে কোনো বিক্রিয়া সম্পর্কে কী ধারণা পাওয়া যাবে? কী ধারণা পাওয়া যাবে? অস্বতঃস্ফূর্ত। এক্স্যাক্টলি, অস্বতঃস্ফূর্ত আমি ধারণা পাবো। কোশ্চেন নাম্বার 2-1 আমি পেয়ে গেলাম। পরেরটা, অথবা বেসিক্যালি 1 মোল H2O-কে O2-তে জারিত করতে কত কুলম তড়িতের প্রয়োজন? 1 মোল H2O-কে O2-তে জারিত করতে কত কুলম তড়িতের প্রয়োজন? ঠিক আছে, 1 মোল H2O-কে O2-তে জারিত করতে কত কুলম তড়িতের প্রয়োজন? একইভাবেই বার করবো। H2O-কে আমি জারিত করছি কি যে O2-তে। কোন রিয়াকশন এটা? বেসিক্যালি H2O-কে আমি জারিত করছি O2-তে। আচ্ছা, H2O-কে O2-তে জারিত করা, H2-ওর মধ্যে কে থাকে? H প্লাস আর OH মাইনাস। তাহলে আমার ছিল সাপোজ OH মাইনাস। ভালো করে দেখো, OH মাইনাস ছিল। তোকে বলেছে ভাই 1 মোল H2O-কে আমি O2-তে জারিত করছি। আচ্ছা, H2-ওর মধ্যে আমার থাকে কে? H প্লাস আর OH মাইনাস। খাতার মধ্যে লেখ, হেডিং দে জলের তড়িৎ বিশ্লেষণ। খাতার মধ্যে হেডিং দে জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ লেখ। জলের মধ্যে H প্লাস এবং OH মাইনাস আয়ন উপস্থিত। জলের মধ্যে H প্লাস এবং OH মাইনাস আয়ন উপস্থিত। H প্লাস এবং OH মাইনাস আয়ন উপস্থিত। H প্লাস আমার কি? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন আমার কোথায় যাবে? ক্যাথোডে না অ্যানোডে? H প্লাস হচ্ছে আমার ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন আমার কোথায় যাবে? ক্যাথোডে না অ্যানোডে? যাবে হচ্ছে আমার ক্যাথোডে। তাহলে H প্লাস ক্যাথোডে গিয়ে কী রিয়াকশন করবে? ক্লাস 9-এর জিনিস এবার তোকে দেখাচ্ছি। H প্লাস হচ্ছে আমার আছে ক্যাটায়ন, ও ক্যাথোডে গিয়ে কী রিয়াকশন করবে? ক্যাথোডে গিয়ে কী রিয়াকশন হয়? ক্যাথোডে গিয়ে কী রিয়াকশন হয়? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন রিয়াকশন হয়? কোন রিয়াকশন হয়? জারণ না বিজারণ? জারণ হয় না। আগের ক্লাসেই পড়েছিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে, তার আগে পড়েছিলাম তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের মধ্যে পড়েছিলাম হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেলে কী পড়েছিলাম? অ্যানোডের চার্জ কী হয় ইলেকট্রোলাইটিক সেলে? পড়ছে মনে কিছু? পাও আর এনসিআর বলে দুখানা জিনিস পড়েছিলাম। নেগেটিভ ক্যাথোড রিডাকশন, পজিটিভ অ্যানোড অক্সিডেশন। তার মানে নেগেটিভ ক্যাথোড রিডাকশন, ক্যাথোডে হয় বিজারণ, ক্যাথোডে যায় কে? ক্যাটায়ন। ক্যাটায়ন এবার গিয়ে কোন রিয়াকশন হবে? জারণ না বিজারণ? তাহলে বল। বিজারণ। তাহলে বিজারণ মানে কি? ইলেকট্রন নেবে না দেবে? বিজারণ মানে ইলেকট্রন নেওয়া না দেওয়া? ইলেকট্রন নেবে। তাহলে H প্লাস ইলেকট্রন নিয়ে কিসে কনভার্ট হবে বলতো? H প্লাস ইলেকট্রন নিয়ে কনভার্ট হবে একটা হাইড্রোজেন অ্যাটমে। হাইড্রোজেন অ্যাটম একা একা বসে থাকে না, দুখানা হাইড্রোজেন অ্যাটম মিলে আমার কনভার্ট হবে কিসে? H2 গ্যাসে। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। তাহলে দেখ, এই রিয়াকশনটা হতে গেলে আমার হাইড্রোজেন অ্যাটম ফর্ম করতে হবে কটা? দুখানা। তাহলে আগের রিয়াকশনে আমি এটাকে 2 করছি, বুদ্ধিমানের কাজ করছি, পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমার এই হয়ে গেলো কি? ক্যাথোড রিয়াকশন। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশন হলো। খাতার মধ্যে লিখে রাখলাম, এটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশন। এইবারে আমি কি লিখবো? অ্যানোড রিয়াকশন। অ্যানোডে আমার কে যাবে? OH মাইনাস যাবে। OH মাইনাস গিয়ে অ্যানোডে আমার কোন রিয়াকশন করবে? অক্সিডেশন না রিডাকশন?
আমার মনে আছে পজিটিভ অ্যানোড অক্সিডেশন, তার মানে অ্যানোডে হয় অক্সিডেশন, অক্সিডেশন মানে কি ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে OH মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার কিসে কনভার্ট হবে, OH এ কনভার্ট হবে, নিউট্রাল OH এ কনভার্ট হবে। ছেড়ে দেওয়া ইলেকট্রনটা আমি কোন দিকে লিখবো ভাই, রিয়াকশনের ডান দিকে, অক্সিডেশন মানে ডান দিকে লিখি ভাই, কোনো অসুবিধার কিছু নেই। OH আমার এরকম কিছু একা একা বসে থাকে না, দুখানা OH মিলে এইবার একটা নতুন জিনিস শিখছি, দুখানা OH মিলে আমার বানায় হচ্ছে কি বেসিক্যালি H2O প্লাস অক্সিজেন অ্যাটম। এই জিনিসটা আমি নতুন দেখছি, এটা কিন্তু OH নট OH মাইনাস, জাস্ট ফর্মড OH মাইনাস এরকম একা একা বসে থাকে না। তার কারণ কি, অক্সিজেনের মাত্র একখানা বন্ড ফর্ম হয়েছে, অক্সিজেন তো আমার ফর্ম করে দুখানা, তাহলে OH একা একা এরকম বসে থাকে না, OH আমার দুখানা এরকম কম্বাইন করে কি বানায়, H2O প্লাস অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটমে আমার একা একা বসে থাকে না, এরকম ফর্ম আবার দুখানা অক্সিজেন অ্যাটম মিলেমিশে আমার বানা হচ্ছে কি O2 গ্যাস। তার মানে আমার আলটিমেটলি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আমার কী ফর্ম হয়, হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে আমার কী ফর্ম হয়, O2 গ্যাস। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম। এইবারে আমি একটুখানি হিসাব মেলানোর চেষ্টা করি। O2 ফর্ম করতে গেলে আমার অক্সিজেন অ্যাটম কটা ফর্ম হওয়া দরকার, দুখানা, তাহলে আগের রিয়াকশান আমার অক্সিজেন অ্যাটম কটা ফর্ম হওয়া দরকার, দুখানা, তাহলে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল সব 2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে O2 ফর্ম করতে গেলে আমার OH আলটিমেটলি কটা লাগছে, 4খানা, 2OH প্লাস 2OH মানে 4খানা, তার মানে আগের রিয়াকশানে আমাকে OH কতগুলো ফর্ম করতে হবে, 4খানা, তাহলে আমি এখানে 4 দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম, এই হয়ে গেল আমার খেলা। তার মানে এখানে আমি কী পেলাম, 4খানা ইলেকট্রনের ট্রান্সফার পাচ্ছি। তাহলে আমার উচিত কি আগের রিয়াকশানেও 4খানা ইলেকট্রনের ট্রান্সফার দেখানো, হ্যাঁ ভাই 4টে ইলেকট্রনের ট্রান্সফার দেখানো, তাহলে এই জন্য এটাকে আমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার কারণ কি, আমাকে দেখাতে হবে আলটিমেটলি 4খানা ইলেকট্রনের ট্রান্সফার, ছিল 2খানা ইলেকট্রন, আরও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পেতে যাবো 4খানা ইলেকট্রন। তার মানে আমার কী হয়ে গেল, এটা হয়ে যাবে 2H × 2, তার মানে হয়ে গেল 4H, আমি পেয়েছিলাম 2H, তার মানে এটাকেও আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আমি কি বুঝলাম, আলটিমেটলি এটাই বুঝলাম, জলের তড়িৎ বিশ্লেষণে আমার 1 ভলিউম জল আর 4 ভলিউম H2 ফর্ম হয়। তাহলে আমি কি বুঝলাম, আমার জলের তড়িৎ বিশ্লেষণে 1 ভলিউম অক্সিজেন আর 4 ভলিউম H2 ফর্ম হয়। খাতার মধ্যে সবই লিখে রাখলাম, কি লিখে রাখলাম, জলের তড়িৎ বিশ্লেষণে ইকুয়েশন তো লিখলামই, আর সাথে সাথে এটাও লিখলাম 1 ভলিউম অক্সিজেন 4 ভলিউম হাইড্রোজেন আমার ফর্ম হয়। জলের তড়িৎ বিশ্লেষণে 1 ভলিউম অক্সিজেন 4 ভলিউম হাইড্রোজেন আমার ফর্ম হয়, খাতার মধ্যে লেখা হয়ে গেছে। এইবারে কোশ্চেনের দিকে দেখি, কোশ্চেন আমাকে কি বলছে, বলছে জলের তড়িৎ বিশ্লেষণে আমার জলের তড়িৎ বিশ্লেষণে H2O-কে O2-তে জারিত করতে অ্যানোডে আমার অক্সিডেশন হয়, আমি এতক্ষণ ধরে তাই করলাম, অক্সিডেশন রিয়াকশানই লিখেছি। H2O-কে O2-তে জারিত করতে কত কুলম তড়িতের প্রয়োজন, তার মানে H2O-কে O2-তে জারিত করতে এই যে আমি যে পুরো প্রসেসটা করলাম, আমার কতগুলো মোল ইলেকট্রন লেগেছে, 4 মোল ইলেকট্রন লেগেছে। তার মানে কত কুলম ইলেকট্রন আমার লাগবে, 1 মোল ইলেকট্রনের জন্য লাগে 96,500, 4 মোলের জন্য লাগবে 4 × 96,500। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেল, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার রিয়াকশান, যেটা আমি কি দেখতে পাচ্ছি, 4 × 96,500। বোঝা গেছে? আচ্ছা এইবারে কোশ্চেনের মধ্যে দেখ, ভালো করে দেখবি, কোশ্চেনে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি, তোকে বলেছে 1 মোল H2O-কে O2-তে জারিত করবি। এটা আমার হতো কি, এত অব্দি বুঝেছিস? কোশ্চেনে কিন্তু তোকে বলেছে 1 মোল H2O-কে, 1 মোল H2O-কে জারিত করতে কত ফ্যারাডে কারেন্ট লাগবে। ভালো করে তাকা, আমি এতক্ষণ যেটা করলাম সেটা করলাম কি বলতো, 1 মোল O2 বানাতে কত মোল কারেন্ট লাগবে সেটাই, কত ফ্যারাডে কারেন্ট লাগবে সেটা আমি করলাম 1 মোল O2 বানাতে। এবার আমার কোশ্চেনে কি বলেছে, 1 মোল O2 তোকে বানাতে হবে না, তোকে বলেছে 1 মোল H2O থেকে তুই O2 বানাবি, এটাই তোকে কোশ্চেনের মধ্যে বলেছে। ভালো করে দেখ, 1 মোল O2 বানাতে গেলে আমার OH মাইনাস লাগে 4 মোল, H প্লাস লাগে সেও 4 মোল, কারণ 2 × 2 4 মোল, বুঝতে পেরেছিস? 4 মোল H প্লাস আর 4 মোল OH মাইনাস মিলে আমার কি হবে, 4 মোল জল, 4 মোল জল। এটা যদি 4 হয়, এটা যদি 4 হয়, তাহলে H2O হবে হচ্ছে আমার 4। তার মানে দেখ কি ভাই, 4 মোল H2O থেকে 4 মোল ইলেকট্রন ইউজ করে আমি 1 মোল O2 বানাতে পারি, বুঝতে পেরেছিস? 4 মোল H2O থেকে 4 মোল ইলেকট্রন ইউজ করে আমি 1 মোল O2 বানাতে পারি। তাহলে ঐকিক নিয়ম যদি করি, 1 মোল H2O থেকে কত মোল ইলেকট্রন ইউজ করব আমি O2 বানাতে গেলে, 4 মোল H2O থেকে 4 মোল ইলেকট্রন ইউজ করলে 1 মোল O2 ফর্ম হয়। তাহলে ঐকিক নিয়ম, 1 মোল H2O থেকে 1 মোল ইলেকট্রন ইউজ করলে 1/4 মোল O2 আমার ফর্ম হবে, সিম্পল ব্যাপার। তাহলে 1 মোল H2O-কে O2-তে কনভার্ট করতে গেলে আমার কত মোল ইলেকট্রন লাগবে, 1 মোল ইলেকট্রন, বুঝতে পারলি? তাহলে আমার এর জন্য কত কুলাম লাগবে, 1 কুলাম, 96,500 কুলাম। 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, তার মানে আমার কত হলো 96,500 কুলাম। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত, 96,500 কুলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4-এর C এর 1, কোশ্চেন নাম্বার 4-এর C এর 1, কোশ্চেন নাম্বার 4-এর C এর 1। আচ্ছা, পৃথকভাবে তড়িৎ বিশ্লেষ্য MCl2 এবং MCl3 এর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠানো হলে
কোন ক্ষেত্রে উৎপন্ন ধাতুর পরিমাণ বেশি হবে ব্যাখ্যা করো। কোন ক্ষেত্রে উৎপন্ন ধাতুর পরিমাণ বেশি হবে, ঠিক আছে। আমি দুটোর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠাচ্ছি, কোন ক্ষেত্রে উৎপন্ন ধাতুর পরিমাণ বেশি হবে। কীভাবে করবো এই কোশ্চেন? তড়িৎ বিশ্লেষণ পদার্থে MCl2, MCl2তে এম এর মাথায় চার্জ কত আছে বলতো? M+2। আর MCl3তে এম এর মাথায় চার্জ কত আছে? M+3। তুই বল দেখি কোথায় আমার তুল্যাঙ্ক ভার বেশি এম এর, MCl2তে নাকি MCl3তে? MCl2তে। তার কারণ কি? তুল্যাঙ্ক ভারের সূত্র কি ছিল আমার মনে আছে? এন ফ্যাক্টরটা নিচে আছে, মোলার মাস বাই নিচে হচ্ছে আমার এন ফ্যাক্টরটা। তার মানে তুল্যাঙ্ক ভার যেখানে আমার, এবার মনে পড়ে ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি ছিল? এটাই তো ছিল, আমি একই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে সেখানে আমার বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট উৎপন্ন হয় যার তুল্যাঙ্ক ভারের সাথে সরল সমানুপাতিক। এটা ছিল ফ্যারাডের আমার সেকেন্ড সূত্র। তার মানে যার আমার কী হবে তুল্যাঙ্ক ভার বেশি তার আমার কী হবে ভাই অ্যামাউন্ট অফ মাসও বেশি হবে। তাহলে তুল্যাঙ্ক ভার কার বেশি? MCl2 তুল্যাঙ্ক ভার বেশি। বুঝতে পেরেছিস? তাহলে অ্যান্সার বোঝা গেছে? আমি আর লেখাচ্ছি না এটা। তাহলে MCl2তে এম এর তুল্যাঙ্ক ভার বেশি, MCl3তে এম এর তুল্যাঙ্ক ভার কম। তার কারণ কি? এন ফ্যাক্টরটা আমার যায় নিচে, বুঝলি? আর MCl2তে ভাই এম এর চার্জ হচ্ছে +2 আর MCl3তে এম এর চার্জ হচ্ছে +3। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে বলতে পারছি ভাই MCl2র ক্ষেত্রে আমার অ্যামাউন্টটা বেশি হবে একই পরিমাণ তড়িৎ পাঠানো। বোঝা গেল? চল তারপরে কোষটা দেখ, নির্জল কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয়? নির্জল কোষ মানে কি? ড্রাই সেল। বইয়ের মধ্যে চলে যায় একটুখানি, বইয়ের মধ্যে বার কর আবার। নির্জল কোষ মানে কি? ড্রাই সেল। চ্যাপ্টারের শেষের দিকে একদম দেখ ডিফারেন্ট কোষ টোষগুলো লিখেছিলাম, ওই কোষ থেকে কোনো কোশ্চেন এখনও অবধি দিইনি। তার মানে এই নয় যে পরের দিন আর দেবো না, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু আবার আসছে। এবার কী কী আছে দেখ। ফার্স্টেই তোর ছিল হচ্ছে প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি। ওর মধ্যে চলে যা। প্রাইমারি এক ঝলক আমি তোকে বলে দিচ্ছি কোন কেসটা কী। প্রাইমারি ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারি দুখানা আছে, তুই বই জানিস নি? প্রাইমারি ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারি, ঠিক আছে। প্রাইমারি ব্যাটারি মানে কি? দেখবি ওর মধ্যে পড়বি, বাড়ি গিয়ে এখান থেকে আবার রিডিং দিবি কিন্তু তোর বই হয়ে রিডিং দিবি। আমি তোকে রিডিং দিয়ে দিতে পারবো না স্বাভাবিকভাবে, আর রিডিং এখানে কোনো আমি রিডিং দিয়ে ওরকম শোনাতে পারছি না। প্রাইমারি ব্যাটারি মানে কি? বেসিক্যালি প্রাইমারি ব্যাটারি মানে হচ্ছে যেগুলো রিচার্জ করা যায় না, নন রিচার্জেবল। আর সেকেন্ডারি ব্যাটারি মানে কি? সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে আমার বেসিক্যালি রিচার্জেবল। ওকে, প্রাইমারি ব্যাটারির মধ্যে ডিফারেন্ট এক্সাম্পল তোর বইয়ের মধ্যে দেওয়া আছে। এক্সাম্পলগুলো দেখবি কী কী দেওয়া আছে এক্সাম্পল। দেখ ওর মধ্যে একটা পাবি হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ড্রাই সেল বা নির্জল কোষ আছে। ড্রাই সেলের আরেকটা নাম লিখে রাখ, লেকল্যান্ড সেল। ড্রাই সেলের আরেকটা নাম লেকল্যান্ড সেল। বইয়ের মধ্যে লিখে রাখছিস ড্রাই সেলের আরেকটা নাম কি? লেকল্যান্ড সেল। আমি তোকে ইংলিশ স্পেলিংটা বলছি, LECLANCH লেখা আছে বইয়ের মধ্যে? আচ্ছা ঠিক আছে চল। লেকল্যান্ড সেল হলো। ড্রাই সেলের মধ্যে কী কী পড়তে হবে? ড্রাই সেলের হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাটারির মধ্যে কী থাকে, ক্যাথোড কী থাকে মার্ক কর বইয়ের মধ্যে। কী কী পড়বি আমি তোকে জাস্ট বলে দিচ্ছি, এখন আর মার্ক না করলে হবে। ক্যাথোড হিসেবে কাকে ইউজ করা হয়, অ্যানোড হিসেবে কাকে ইউজ করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাকে ইউজ করা হয়। পরপর ওর মধ্যে পেয়ে যাবি, খুঁজে বার করবি ওর মধ্যে, ঠিক আছে। ক্যাথোড হিসেবে কাকে, অ্যানোড হিসেবে কাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমার কী হলো। যদি এর থেকে আরও বেশি ইম্পর্টেন্ট আছে ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া মার্ক করা ছিল আমার। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া আমার মার্ক করা আছে। নেক্সট আমার কি আছে? ড্রাই সেলের পরে আছে হচ্ছে আমার কী আছে তারপরে? ড্রাই সেল ছাড়া আর কিছু নেই তারপর? ড্রাই সেলের পরে আছে কি? সেকেন্ডারি ব্যাটারি। আচ্ছা, নির্জল কোষের পর দেখ লেখা ছিল না রেডিও, টর্চ লাইট ইত্যাদিতে এই ধরনের কোষ ব্যবহার করা। মার্ক করেছিলাম তো, এটা মার্ক করা আছে মনে হয় কোথায় কোথায় ব্যবহার করা। আচ্ছা চল তারপরে চলে আসি সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারি ব্যাটারিটার মধ্যে এখানে তাহলে একটা দেয়নি। সেকেন্ডারি ব্যাটারি মানে কি? ব্যাস, প্রাইমারি মানে আমি বুঝতে পারলাম যেটা হচ্ছে নন রিচার্জেবল। সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে কি আমার ভাই বেসিক্যালি সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে যেগুলো রিচার্জ করা যায়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইনভার্টারের ব্যাটারি, গাড়ির ব্যাটারি, ঠিক আছে। গাড়ির ব্যাটারি, ইনভার্টারের ব্যাটারি, এই জিনিসগুলো, ঠিক? হ্যাঁ চল। এবার সেকেন্ডারি ব্যাটারির মধ্যে কী থাকে অ্যাকচুয়ালি? সেকেন্ডারি ব্যাটারির মধ্যে থাকে হচ্ছে আমার পড়তে হবে কী কী আছে ওর মধ্যে। তোর আছে হচ্ছে লেড অ্যাসিড অ্যাকুমুলেটর, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। এটা একটা পড়লাম, যার মধ্যে আমি কী কী পড়বো? ক্যাথোড হিসেবে কাকে ইউজ করা হয়, অ্যানোড হিসেবে কাকে ইউজ করা হয়, আর হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কে থাকে। বাড়ি গিয়ে বই থেকে পড়লেই পেয়ে যাবো। দেখবি এর মধ্যে থাকে হচ্ছে 38% H2SO4। 38% H2SO4 কিন্তু এর মধ্যে থাকে। এই জন্য তুই একটা জিনিস শুনেছিস,
না না, ওই স্ট্রাকচার করতে হবে না। 38% H2SO4, এই জন্য আমি সলিউশন চ্যাপ্টার অলরেডি পড়েছি। দেখ পার্সেন্টেজ মানে কি আমি তুই জানি, পার্সেন্টেজ W/W, পার্সেন্টেজ M/W পড়েছিলাম, ওকে, পার্সেন্টেজ W/M, পার্সেন্টেজ V/V। তো বেসিক্যালি এই 38% H2SO4 মানে কি বলতো, আমার H2SO4 ইন ওয়াটার স্বাভাবিকভাবে। এই জন্য তুই একটা জিনিস শুনবি, তোকে বলে ইনভার্টারের ব্যাটারিতে জল দিতে, একটা সার্টেন টাইম পর ইনভার্টারের ব্যাটারি বা গাড়ির ব্যাটারিতে জল দিতে হয়। তার কারণ কি, নাহলে আমার ওই রেশিওটা মেনটেন হবে না, তাহলে আমার অ্যাসিডের অ্যামাউন্ট বেড়ে যাবে, পুরো ক্ষয় হয়ে যাবে স্বাভাবিকভাবে। জল দিতে হয়, ঠিক আছে? কোন জল? নর্মাল জল না, ডিস্টিল্ড ওয়াটার, ওকে। চল তাহলে আমি কী পড়বো? হ্যাঁ, ডিস্টিল্ড ওয়াটারের মধ্যে কোনো মিনারেলস থাকে না, ঠিক আছে? জাস্ট নর্মাল H+ ও H-, আর কিচ্ছু, কোনো মিনারেল টিনারেল কিচ্ছু নেই। সাপোজ তুই জল, নর্মাল জল খাস, ওর মধ্যে তো মিনারেল আছে না, ক্লোরিন আছে, ম্যাগনেশিয়াম আছে, সব থাকে একটু সামান্য অ্যামাউন্ট, ওইগুলো একদম পুরো বার করে দেবে, বুঝতে পারলি তো? ওইগুলো থাকলে আমার রিয়াকশান চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য আমি নর্মাল ইউজ করি হচ্ছে ডিস্টিল্ড ওয়াটার। কোথায়? শুধু জলে চলে না, ওর মধ্যে H2SO4 আছে, তারপরে এসব সব মেকানিজম আছে, লেডের ক্যাথোড আছে, অ্যানোড আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে আমার অ্যাকচুয়ালি H2SO4। এই যেমন আমি এখানে NaCl ইউজ করলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? তো এখানে আমার H2SO4 হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা। তাহলে তোকে কী করতে হবে এখান থেকে? একইভাবে পড়তে হবে ডিসচার্জিং আর চার্জিংয়ের সময় রিয়াকশান, ডিসচার্জিং চার্জিংয়ের রিয়াকশান কিন্তু পড়তে হবে, ওকে? তাহলে এখান থেকে পড়তে পড়তে তুই এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবি। কী কোশ্চেনের অ্যান্সার পাবি? কোশ্চেনটা ছিল কি? কোশ্চেনটা ছিল হচ্ছে নির্জল কোষে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়, ওকে, ড্রাই সেলে কী ব্যবহার করা হয়। তাহলে তুই এখান থেকে কী কী মার্ক করবি বলতো? ওই লেড অ্যাসিড পড়লি, তারপরে কী আছে? ফুয়েল সেল আছে, ফুয়েল সেলেরও পড়বি ক্যাথোড, অ্যানোড, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ওকে। তারপরে দেখ আছে হচ্ছে একটা করোশন আছে না, মরচে পড়া, মরচে পড়া আছে তো। সিমিলারলি মরচে পড়াতেও ক্যাথোড, অ্যানোড, তড়িৎ বিশ্লেষ্য যা আছে ওই পার্টটা পড়ে, জাস্ট রিয়াকশন, আর কিছু না। আর মরচে পড়া প্রতিরোধ করার উপায় লেখা আছে, একটা বা দুটো যেটা ভালো লাগবে পড়বি, ওকে, একটা পড়লেই হবে তোর। চল, এই ছিল হচ্ছে আমার মার্কিং আনতে। যাই হোক, আবার ফিরে আসি টেস্ট পেপারের মধ্যে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখ, কোশ্চেনটা বলছে অথবা 1, তড়িৎ কোষের কোষ বিক্রিয়ায় সাম্য ধ্রুবক <1 হলে বিক্রিয়াটির মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হবে। বক্তব্যটির সত্যতা যাচাই করো। তড়িৎ কোষের কোষ বিক্রিয়ায় সাম্য ধ্রুবক K<1 হলে বিক্রিয়াটির মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হবে, যাচাই করো। চল, বেসিক্যালি দেখ, আমি তুই কোষ ধ্রুবকের ভ্যালু ক্যালকুলেট করা শিখেছিলাম, একটা ইকুয়েশন দিয়ে শিখেছিলাম। কী ছিল বলতো? K = 10⁻n E0 সেল বাই 0.059। যাই হোক, ওই ফর্মুলাকে আরেকটু মডিফাই করলে আরও একখানা ফর্মুলা হয়। ওই ফর্মুলার ডেরিভেশন তোর লাগবে না, একটু বই বার কর, বইয়ের মধ্যে চলে যাই। আর একটা ফর্মুলা ওইখান থেকে মডিফাই করে চলে আসে। কোন ফর্মুলা? একেবারে বইয়ের মধ্যে মার্ক করছি। দেখ, একবারে বইয়ের মধ্যেই বলছি, আর তুই খাতার মধ্যে জাস্ট ফর্মুলাটা লিখে রাখবি। বই বার কর, বইয়ের মধ্যে চলে যাক। 3 ওই চ্যাপ্টারই 3.10.1, 3.10.1 গাঢ়ত্ব কোষ, কনসেন্ট্রেশন সেল। বার করেছিস? হয়েছে, বার করেছিস? আর খাতার মধ্যে চলে যা যে ক্লাসে আমি তুই পড়েছিলাম সাম্য ধ্রুবক, সেই জায়গাটা। খাতার মধ্যে চলে যা যে ক্লাসে পড়েছিলাম সাম্য ধ্রুবক, সেই জায়গাটা বার কর খাতার মধ্যে। হ্যাঁ, 3.10.1 কী আছে তার ওখানটা বার করে রাখ। আর খাতার মধ্যে যে ক্লাসে পড়েছিলাম সাম্য ধ্রুবক, সেখানটা চলে যায়, বুঝলে? সাম্য ধ্রুবক নির্ণয় বার করেছিস? আচ্ছা, সাম্য ধ্রুবক নির্ণয়ের যে ফর্মুলাটা, যে ফর্মুলা ইউজ করে দেখ বার করেছিলাম, দেখ ওখানে ফার্স্টে লিখেছিলাম হচ্ছে E সেল = E0 সেল মাইনাস 0.059/n log K, লিখেছিলাম না? log K KC মানে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবারে বই চলে যা, বইটা আবার খোল, বই খোলা আছে পাশে, দেখ ওই 3.10.1 ঠিক উপরেই দেখ লেখা আছে ওই একই জিনিসটা, 0 = E0 সেল মাইনাস RT/NF ln K, একই তো ব্যাপার। 2.303 লগ মানেই হচ্ছে ln, 2.303 লগ মানেই ln, তাই না? হ্যাঁ ভাই, ln। দেখ খাতাতেও দেখ আমি ই সেলকে ধরেছিলাম 0, স্বাভাবিকভাবেই সাম্যে আমার ই সেল হয়ে যায় 0, লেখা আছে সাম্য অবস্থায় ই সেলের ভ্যালু 0 হয়। তাহলে আমি এবার বইয়ের মধ্যে চলে আসি, দেখ স্বাভাবিকভাবেই 0 = E0 সেল মাইনাস RT/NF ln K লিখতেই পারি। আমি 2.30 থেকে সরিয়ে দিলাম, ফ্যানের ওটাকে সরিয়ে রাখতো, ফ্যানের ওই ইয়েটাকে একটা সাইডে পাঠিয়ে দে, সাইডে পাঠিয়ে দে একটা, ওখানে হেলান দিয়ে রেখে দে একদম সাইডে,
ঠিক আছে, চল যাই হোক। তো এখান থেকে আমি কী পাচ্ছি, ই জিরো সেল ইকুয়াস টু, ই জিরো সেল বইয়ের দিকে টাকা, ই জিরো সেল ইকুয়াস টু RT/NF ln के और ln के ইকুয়াস টু NF ই জিরো সেল বাই RT হয়েছে, পেয়েছি এত অবধি? আচ্ছা, তাহলে আমি একটু ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনটা বইয়ের মধ্যে লিখে রাখবি। দেখ RT/NF, কথা বলিস না, RT/NF ইন্টু, হ্যাঁ কি কোনটা নতুন বইতেই তো দেখছে সামনের লোকজন। 3.10 কত বার করেছি? গাঢ়ত্ব সেল লেখা আছে, গাঢ়ত্ব সেলের ঠিক উপরে কি আছে? কি তার উপরে কোথাও আছেন? এটা পাওয়া গেছে, দেখতো কোথাও? হ্যাঁ দেখ, RT/NF ইকুয়াস টু ই জিরো সেল, এটা পেয়েছিস? পেয়েছি এটা, এত কি পাওয়া গেছে? আচ্ছা এবারে দেখ, আমি একটু এদিকে সাজাবো বোঝাবো। আমি NF-টাকে পাঠিয়ে দিলাম ওদিকে, ভালো করে দেখ, তুই বইয়ের মধ্যে আলটিমেট ফর্মুলাটা লিখে রাখবি। RT/NF ইন্টু ln k ইকুয়াস টু ই জিরো সেল, তো আমি ক্লাসেও করেছি, আমি আজ তোকে আরেকটা ভার্সান দেখাচ্ছি। NF-টাকে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই, তার মানে কী হয়ে যাবে বলতো, ই জিরো সেল ইন্টু NF হবে না? হ্যাঁ ভাই হবে। বুথ সাইডে যদি এটা মাইনাস আমি আনতেই পারি, এটাকে আমি কি লিখতে পারি বলতো, মাইনাস NF ইন্টু ই জিরো সেল, মানে কি আমার হলো ভাই ডেল জি জিরো, ডেল জি জিরো ইকুয়াস টু আমার কি মাইনাস NF ইন্টু ই জিরো সেল। তাহলে আমি আরেকটা ফর্মুলা কী পেলাম বলতো, ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস RT ln k, এটার একটা ফর্মুলা আছে, বক্স করে রাখ, লিখে রাখ বইয়ের মধ্যে, ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস RT ln k, ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস RT ln k, বইয়ের মধ্যে লিখে রাখ, খাতাতেও লিখে রাখ, যেখানে সাম্যধ্রুবক করেছিলাম ওখানেই লিখে রাখ, একদম যেখানে সাম্যধ্রুবক বার করেছিলাম ওখানেই পাশে লিখে রাখছিস, নাহলে 5 জায়গায় 5খানা ফর্মুলা একই জিনিসের লিখলে খুঁজে পাবি না। খাতায় যেখানে লিখেছিলাম ওখানে সাম্যধ্রুবকের পাশে ফর্মুলাটা লিখে রাখছি, ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস RT ln k ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস RT ln k ইকুইলিব্রিয়াম, বোঝা গেল? হয়েছে, জাস্ট সেটাকে চেঞ্জ করে দিলে আমার হয়ে গেল, একটা ফর্মুলাকে এদিক ওদিক করলে তো আমার হতেই পারে। তো এই ফর্মুলাটা আরেকটা ফর্মুলা তোর বইতে দিয়েছে, জন্য দেখিয়ে দিলাম, ডেল জি জিরো ইকুয়াস টু কি মাইনাস RT ln k ইকুইলিব্রিয়াম, হয়ে গেছে। আচ্ছা এবারে চল ফিরে আসা হচ্ছে কোশ্চেনটাতে। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে তড়িৎ কোষের কোষ বিক্রিয়ায়